ধরেন আমার লিটারেচারটা বা আমার কবিতাটা অশ্লীল, ফাইন। আপনি কি আমারে গাইলায়া ঠিক করবেন? সো আমার বাপ যে আমাকে মাদ্রাসায় পড়তে পাঠিয়েছিল এইজন্য আমি খুবই খুশি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এত খুশির মধ্যে আমি মাদ্রাসা থেকে চলে আসলাম কেন? এমন একটা সোসাইটি যেখানে পলিটিক্যাল রাইট কারোরই নাই, হিউম্যান রাইটস তো নাই। একটা মানুষ মারার জন্য কয়টা গুলি লাগে? কবি হিসেবে আমি এই মুভমেন্টে কিভাবে অংশ নিতেছি, এটা ছিল হচ্ছে আমার কাছে বড় কোশ্চেন। এরপরে আরেকটা বলছেন আমারে পুরা মানে আউলায় দিচ্ছে যখন আমি অনুবাদটা পড়তেছি। এটা নিয়ে অবশ্য অনেকে বলতেই পারে যে আপনি আরবি পারেন না, তাই আপনি অনুবাদ করতে গেছেন কেন? কোনোভাবে আমি জনপ্রিয় না। তবে যেটা বলতে পারেন আমি প্রভাবশালী। যে বাংলাকে আপনার আবার অনুবাদ করে লিখতে হয় সেটা আসলে আপনার ভাষাই না। নিজের কবরে দুইটা লাইন লিখে রাখতে পারবে, নিজের দুইটা লাইন অথবা যে কোনো কবির দুইটা লাইন, সেক্ষেত্রে আপনি কোন দুইটা লাইন কিছু আমার কবিতারও লাইন না, অন্য কারোর লাইন না। আমি কোরআনের একটা আয়াত বা দুইটা আয়াত হচ্ছে আমি এটা খুব ভাবতাম। একটা মানুষ মারার জন্য কয়টা গুলি লাগে? পিতারে হাহাকারে কেঁপে উঠেছিল আল্লাহর আরশ। এই কবিতার লাইনগুলি যিনি লিখেছিলেন সেই কবি হাসান রুবায়েত আজ আমাদের স্টুডিওতে। আমরা কবির সাথে কথা বলতে যাচ্ছি। কবিকে স্বাগতম। কেমন আছেন? থ্যাংক ইউ। আছি, ভালো আছি। ২৪ পরবর্তী সময় বা ২৪-এর সময়, গণ অভ্যুত্থানের সেই সময়টাতে মানে আপনার কবিতা মোটামুটি বেশ সাড়া ফেলেছিল। বিশেষ করে অভ্যুত্থানের দিনগুলোতে আমরা দেখতাম যে মোটামুটি মানে আমাদের তরুণ প্রজন্ম আ অনেক কবিদের কাজী নজরুল ইসলামের অনেক লাইনের সাথে আপনার লাইন যুক্ত করেছিল। রাজপথে এটা নিয়ে অনেক গ্রাফিতি হয়েছে, দেয়াল লিখন হয়েছে। এরপরে এটা নিয়ে মানে ফেসবুকে পোস্ট হয়েছে সচরাচর। তো এই সময় আপনার অনুভূতিগুলো কেমন ছিল? না মানে আমার লেখা নিয়ে তো আসলে আমার অনুভূতি ওই সময় মানে বলার কিছু নাই। কারণ আমরা আসলে ছিলাম একটা মানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে। তো সেইখানে আসলে আমার লাইনকে কিভাবে ইউজ করতেছে, কিভাবে এটা সাড়া ফেলতেছে, এটার চেয়ে বড় বিষয় ছিল আমার যে মানুষ কবে মানে এই ইয়ে থেকে বের হয়ে আসবে। মানে কবে আসলে শেখ হাসিনার পতন ঘটবে। মানে এগুলো আসলে তখন আমার বেশি চাইতাম আরকি। মানে কবিতা কি শুধুমাত্র হচ্ছে প্রতিবাদের ভাষাই ছিল নাকি বেঁচে থাকার আকুতি? মানে আমি এভাবে দেখিনি যে প্রতিবাদের ভাষা বা বেঁচে থাকার আকুতি, এরকম কিছু না। মানে আমার মনে হয়েছে যে আপনি যখন কোনো একটা বড় কোনো আন্দোলন হয়, যখন বড় কোনো মুভমেন্ট হয়, তখন তো সব শ্রেণীর মানুষই আসলে কোনো না কোনোভাবে ওই মুভমেন্টে অংশ নেয়। তো সেখানে মানে অ্যাজ এ পোয়েট আসলে আমার কিভাবে অংশ নেওয়া উচিত, সেইটা আসলে আমার কাছে বড় কোশ্চেন ছিল। মানে এটা আসলে আমার বেঁচে থাকা বা মানে এটারে ওইরকম কোনো ঘটনা না। বিষয় হলো যে কবি হিসেবে আমি এই মুভমেন্টে কিভাবে অংশ নিতেছি, এটা ছিল হচ্ছে আমার কাছে বড় কোশ্চেন। আপনার এই যে ফ্যাসিবাদ বিরোধী চেতনা মানে এই চিন্তা কি অনেক পুরাতন? মানে এই হুট করেই অনেকে মনে করে যে বিশেষ করে ২৪-এর সময় তো অনেকের অনেক কিছু আমরা দেখতে পাইছি। যেরকম অনেকে আগে অনেক কিছু ছিল না, হুট করে দেখা গেছে লেখা শুরু করছে বা অনেক কিছু আপনার মানে এই ফ্যাসিবাদ বিরোধী ধারণা আমার যতদূর মনে পড়ে যে আপনার আগেও লেখা ছিল। আমি আসলে ২০১৮ সময় থেকেই মূলত হাসিনা যে রেজিমটা, এই রেজিমকে আমি ক্রিটিক করা শুরু করছি। এটার প্রধান কারণ তখন আপনি মানে ১৮ যে ইলেকশন, আপনি যদি খেয়াল করতে পারেন আমার বইটার নাম আসলে এমন ঘনঘোর ফ্যাসিবাদে। এটা ১৮ সালের ডিসেম্বরে এটা পাবলিশ হয়। আমাদের দেশে কিন্তু সাধারণত বই পাবলিশ হয় আপনার ফেব্রুয়ারিতে। কিন্তু আমার বইটা পাবলিশ হচ্ছে ডিসেম্বরে। কারণ জানুয়ারিতে ইলেকশন ছিল। আমি আসলে মূলত ওই ইলেকশনটাকেই কিন্তু আমি ক্রিটিক করতেছিলাম। যে হাসিনা রেজিম যেভাবে আসলে আপনার একটা সোসাইটি গড়ে তুলছে, তারা একটা ভয়ের সোসাইটি গড়ে তুলছে, একটা এমন একটা সোসাইটি যেখানে পলিটিক্যাল রাইট কারোরই নাই, হিউম্যান রাইটস তো নাই। আহ, এই সমস্ত বিষয়গুলো যখন মানে আমি দেখতেছিলাম, তখন আসলে আমার মনে হয়েছে যে এটা ফেব্রুয়ারির জন্য আরো ওয়েট করার কোনো কারণ নাই।
18-র ইলেকশন যে মানে 19-এর ইলেকশন যে আসলে একটা ভুয়া ইলেকশন হতে হইতে যাইতেছে, এটা আমি আগেই বুঝতে পারছিলাম। যার কারণে মূলত যে 18 যে সালটা, এই 18 সালই ছিল আমার আহ, এমন ঘন ঘোর ফ্যাসিবাদের টেক্সট গুলো লেখার একদম প্রাইম টাইম। এবং ওই সময় আপনি মনে করতে পারবেন যে আমাদের কোটা যে আন্দোলন, সেখানে হাসিনা রেজিমের যে জুলুম, তারপরে সড়ক আন্দোলন, এই বিষয়গুলো আমাকে আসলে নানানভাবে তাড়িত করছিল যে এই ব্যাপারগুলোকে আমি কিভাবে ভাবতেছি আসলে। ওই জায়গাগুলো থেকে আমার টেক্সটটা তৈরি করা এবং ডিসেম্বরে এটা পাবলিশ করা। সো 24 ব্যাপারটা আসলে আমার কাছে অনেক পুরাতন আলাপ, অনেক পুরাতন আলাপ। মানে আমি জানতাম যে এই রেজিমের কিছু একটা হতে যাইতেছে। তো সেই জায়গা থেকে আসলে আমার জার্নিটার মানে শুরু আর কি। ফ্যাসিবাদের সময় মানুষজন ভয়ে লিখতো না, ফ্যাসিবাদে মানে শাসকের ভয়ে লিখতো না। আর এরপরে এখন মানুষজন আহ, শাসকের ভয় থেকে বেশি ভয় পায় মনে হয় যে মব জাস্টিস। তো অনেক ক্ষেত্রে এরকম মনে হয় যে মব জাস্টিসের কারণে কি মানে লেখকদের সেলফ সেন্সরশিপ যেটা, এটা হয়ে যায় কিনা, মানে অনেক কিছু লিখতে চাও আমরা লিখতে পারি না, মানে মানুষ কি বলবে এটার এসে, এরকম হয় কিনা আপনার? না, আপনি যেটা মব জাস্টিস বলতেছেন, আমি আসলে মব নিয়ে কিন্তু আমার মানে আপনি মব বলতে ঠিক কি রকম জিনিস না, বলতেছেন? এটা অ্যাকচুয়ালি ওই যে মানুষ প্রতিবাদ করে, ধরেন একজন মব বলতে প্রচলিত যেই মব, আমি ওই মবের কথা বলছি না। মব বলতে বোঝাচ্ছে যে ধরেন মানুষ অনেক কিছু বলে ফেললো, ধরেন আপনি লিখলেন একটা কথা, এই লেখার বিরুদ্ধে মানুষ ঝাঁপায় পড়লো, ফেসবুকের মব। ও, এটা কিন্তু 24 পরবর্তী আলাপ না, মানে এটা বাংলাদেশে বা সারা দুনিয়াতে যে কোনো সময়ই আপনি রাইটাররা কি লিখতেছে তার তো একটা প্রতিক্রিয়া হয়। এটা আগের জামানায় হয়তো বা আপনার পত্রিকায় হইতো। হ্যাঁ, পত্রিকার মধ্য দিয়ে ধরেন একটা লেখা হয়তো কোন একটা পত্রিকায় পাবলিশ হয়েছে, ওইখানে হয়তো অন্যজন আবার এটারে ক্রিটিক করতেছে বা সোসাইটিতে একটা এটা নিয়ে কথাবার্তা হইতেছে। এখন আসলে যেহেতু ফেসবুক আছে, কমেন্টে বা মানে যে কারোর মতো করে সে হয়তো মানে ক্রিটিক করতে পারে। তো আপনি এটা আসলে মব শব্দটা কেন বললেন আমি আসলে জানি না। আহ মানে আপনার উদ্দেশ্য আসলে মব বলা নাকি আসলে অন্য কিছু, এটা আসলে আমার কাছে একটু ক্লিয়ার হওয়া দরকার। আসলে ওরকম না, আমি অ্যাকচুয়ালি মব বলতে আপনাকে তো বললাম যে আমি মব বলতে প্রচলিত যে মব, ওই মবের কথা বলছি। এই যে মানুষের যেই সামগ্রিক আক্রমণ, এই আক্রমণের কথা বলছি। না, এটা তো হয় এবং রাইটাররা এটা নিয়ে কেউ ভাবে কেউ ভাবে না। মানে আমি ভাবি কিনা, আমি যেহেতু আসলে কবিতাই পোস্ট করি, আমার এর জন্য খুব ভাবাভাবি করতে হয় না আসলে। মানে আমার মনে হয় যে ওকে, আমি তো আসলে গদ্য বা প্রবন্ধ লিখতেছি না। আর কেউ যদি গালাগালি করেও বা কিছু একটা বলেও, সেটা আমি আসলে ওইভাবে প্রতিক্রিয়া দেখাই না। কিন্তু হয় মানে ব্যাপারটা তো ঘটে আসলে। ইতিহাসে দেখা গেছে যে যেকোনো বিপ্লবের স্পিড থাকে ২ থেকে ৪ বছর বা ২-৩ বছর এরকম থাকে। তো আপনার কি মনে হয় ২০২৪ এর এই স্পিড আমরা আমরা কতদিন ধরে রাখতে পারবো? মানে এইটা বলতে আমি এটা বুঝাচ্ছি যে মানে জুলাই তো আমাদের জন্য সামগ্রিকভাবে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। আমি যতদূর মনে করি। তো এই জায়গা থেকে আমরা কি এই স্পিডটারে ধরে রাখতে পারবো কিনা লম্বা সময়? আহ স্পিরিট ব্যাপারটা আমার কাছে ক্রিটিক্যাল ব্যাপার। মানে জুলাইয়ের স্পিরিটটা আসলে কি, এটা যদি আগে ঠিক করি তাহলে একটু বুঝতে সুবিধা যে ধরেন এই স্পিরিটটা কতদিন থাকবে। তো ধরেন আমরা আসলে আড্ডার, যেহেতু আমরা আসলে আড্ডা দিতেছি, মানে জুলাইয়ের স্পিরিটটা আপনার কাছে কি মনে হয় যে আসলে হ্যাঁ জুলাইয়ের স্পিরিট বলতে আমি এগুলো বুঝি, তাহলে তখন আমি বলতে পারবো আসলে যে এই স্পিরিটটা এভাবে থাকতে পারে কিনা। আচ্ছা, জুলাইয়ের স্পিড বলতে আমি যেটা বুঝি, ধরেন আমরা এই মুহূর্তে যেই জুলাই স্পিডটা ধরতে পারি সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ তাড়ালাম। তো ফ্যাসিবাদ তাড়ানোর পরে আমাদের থাকে যে অন্য কোনো ফ্যাসিবাদী ভূত আমাদের উপরে চেপে না বসা। আমি অন্তত এই জায়গা আমার জায়গা থেকে এটা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে যে আমরা আসলে একটা ডেমোক্রেটিক মানে সোসাইটির জন্য আমরা লড়াই করছিলাম। তো আবার আসলে এরকম আনডেমোক্রেটিক কোন সিস্টেম আমাদের দেশে হইতে পারে কিনা। পারে, মানে এটা অস্বাভাবিক কিছু না, এটা হইতেই পারে। আহ মানে এটা যে হইতে পারে তার অনেকগুলো কারণ সম্ভবত আমাদের কনস্টিটিউশন এখনো বাংলাদেশের পাবলিক যেভাবে কনস্টিটিউশনকে চাইতেছিল সেইভাবে রিফর্ম করা হয়েছে কিনা সেটা একটা ঘটনা। তারপরে ধরেন গণভোট
যে ব্যাপারটা ঘটলো, এইটা নিয়ে আসলে আপনার বর্তমান সরকার এবং বিরোধী দল আমার ধারণা কেউই এটা নিয়ে খুব একটা, মানে আমি আসলে বুঝিনি, বুঝছেন, যে আমাদের এই যে ইয়েটা যেটা আছে, মানে জুলাই সনদ বা গণভোট, জুলাই সনদ আসলে আমি ঠিকঠাক মতো পড়িনি। আচ্ছা, আমি পড়লাম না কেন এটা আমার ব্যক্তিগত প্রবলেম হইতে পারে, কিন্তু আমার ধারণা যেটুকু আলোচনা বা আলাপ টালাপ আমি ফেসবুকে, তারপরে হচ্ছে বিভিন্ন কলাম টলামে আমি দেখছি, তাতে জুলাই সনদ যে এমন মানে খুবই পিওর কিছু, আমার মনে হয় এটা না আসলে। তো এটা আমাদের এখন পার্লামেন্ট আছে, পার্লামেন্টে যদি এগুলো নিয়ে ডিবেট হয়, তারা যদি এগুলো নিয়ে ঠিকঠাক মতো জিনিসপত্র করতে পারেন, তাহলে হয়তো খুব দ্রুত আসলে আপনার এটা হবে না। এটা আসলে আমি 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 এটা ওয়েট করতেছি নেক্সট ইলেকশনের জন্য, যে নেক্সট যে ন্যাশনাল ইলেকশন এটাতে কি হয়, আর হচ্ছে আপনার লোকাল ইলেকশন গুলো যে দেবে, তখন আসলে ইসি কি ধরনের আচরণ করে, ইলেকশন কমিশন কি ধরনের আচরণ করে, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। মানে ফ্যাসিজম তো ওই অর্থে ফিরে আসা একটু টাফ এখন, কিন্তু টোটালি আমরা আসলে ডেমোক্রেসির দিকে যাইতে পারতেছি কিনা এটা আসলে আমাদের আরো টাইম লাগবে বলতে, এখনই বলা মানে পসিবল না। আহ, প্রত্যেক সরকারের সময় অথবা হচ্ছে বিভিন্ন সময় দেখা গেছে ইতিহাসে বিকৃতির যেই ব্যাপার, তো বর্তমান সময়ে মানে ফ্যাসিবাদের সময়ে তো আমরা ইতিহাস ভুলভাবে জানছি অথবা এরকম জেনেছি যে ইতিহাস যেরকম না আমাদেরকে সেরকম গেলানো হয়েছে, সেটা পাঠ্য বইয়ের পাতায় হোক অথবা বিভিন্ন ভাবেই সিনেমা থেকে শুরু করে চতুর্দিকে মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ভিন্নভাবে ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে। তো আপনার কি মনে হয় এখন কি সেই সময়টা পরিবর্তন হয়েছে কিনা বা আপনি কোন দৃষ্টিতে দেখেন? না, এটা পরিবর্তন হয় আসলে কখন, যখন আপনার ইনস্টিটিউশন শক্তিশালী হয়। ধরেন আপনার বিশ্ববিদ্যালয়, আপনার একাডেমিয়া গুলো যখন শক্তিশালী হবে, তখন আসলে হিস্ট্রি, ন্যারেটিভ, এগুলো মোটামুটি একটা নিরপেক্ষ জায়গা থেকে লেখা হবে। কিন্তু আমাদের দেশে তো ইনস্টিটিউশন নাই, মানে ইনস্টিটিউশন তো এমন এখন পর্যন্ত এমন কিছু হয়নি যাতে আমরা বিরাট আশাবাদী হইতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলা, আমাদের একাডেমিয়াগুলো একদম বিরাট ভালো হয়ে গেছে। তা তো আসলে না, আগে যেমন ছিল ওই রকমই আছে। সো ইতিহাস আসলে ঝামেলা তো হইতেই পারে, যেহেতু ইনস্টিটিউশন দাঁড়ায়নি। যদি এই গভর্নমেন্ট ইনস্টিটিউশন তৈরি করতে পারে, বা যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোরই যদি আপনার প্রপার একটা ইনস্টিটিউশন যেভাবে চলে, ধরেন ইউরোপে যেভাবে একাডেমিয়া গুলো চলে, সেভাবে যদি চলে, তাহলে আশা করতে পারি যে হিস্ট্রি হয়তো মানে ম্যানিপুলেশন কম হবে। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না যে এগুলো হওয়ার কোনো চান্স আছে। আপনি কি কখনো জনপ্রিয়তায় ভেসে যাওয়ার দেখেন যে মানে জনপ্রিয়তায় ভেসে যাওয়ার ভয়ে থাকেন কিনা? বা এরকম মনে হয় যে স্বাভাবিকত এরকম যে কবিরা যদি জনপ্রিয়তার ধাঁচে লেখা শুরু করে এরকম, তখন কবি সত্তায় হারায় যায়। আমার কাছে মনে হয় যে মানুষের জন্য লিখতে গিয়ে সে নিজের জন্য যে নিজের ভাষায় যেটা লিখতো ওইটা হয়তো রিদমটা পায় না। আমার কাছে এরকম লাগে। আপনার কাছে কি? আমি কি জনপ্রিয় নাকি? ২৪ পরে তো বেশ জনপ্রিয় হয়েছিলেন। তো সেই জায়গা থেকে তো আমার কাছে মনে লাগে না। আমি আপনাকে মজার ব্যাপার বলি। ধরেন আমি যে জনপ্রিয় এটা আমি বুঝবো কিভাবে? আপনি বোঝেন কিভাবে যে হাসান রোবায়ের জনপ্রিয়? মানে আপনার কেন, আপনি কিভাবে ভাবেন যে হাসান রোবায়ের জনপ্রিয়? তো এইটার কেন মনে হইল? এইটার জায়গাটা হচ্ছে এইভাবে আমি মনে করি যে যখন ২৪ কেউ লিখতেছে না, মানে অনেকেই অনেক সেন্সর করে অনেক কিছু লিখতেছে, তখন আপনার কবিতা বুলেটের মতো ফেসিবাদের ইসে আক্রমণ করে। এইটা একটা ব্যাপার। দ্বিতীয়ত ওই সময় আমরা যে হিসেবে আপনাকে চিনি, একে তো পার্সোনাল পরিচয় আমার আপনার সাথে অনেক পুরাতন, সেই আলাপ না। আমি ২৪ পরবর্তী বা ২৪ এর সময়ের যে আলাপ, ওই জায়গা থেকে আমি দেখি যে জুলাইয়ের কবি হিসেবে আপনারে দেখি আমি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে জুলাইয়ে যদি কেউ অনেক ভালো কবিতা লিখে থাকে, যার লাইনগুলো আমাদেরকে ট্রিগার করছে, সেই হিসাবে আপনি তখন ছিলেন। ওই জায়গা থেকে আমি আপনাকে না, আমার ধারণা কি জানেন, আমি জনপ্রিয় না। মানে জনপ্রিয় কেমন? জনপ্রিয়তার তো কতগুলো প্যারামিটার আছে। আরেকটা জায়গা আছে জনপ্রিয়তার, যেরকম আমরা জুলাইয়ের পরবর্তীতে পাঠ্য বইয়ে আপনার একটা কবিতা 'সিথি'
এটা স্থান পেয়েছে যখন, সেই হিসাবেও আমরা মনে করি যে আহ, এই যে সরকার যেই সিদ্ধান্ত নিয়েছে, অথবা আহ, আপনার কবিতা যাওয়ার মাধ্যমেও অনেকটাই এই বর্তমান সময়ে আমরা খুব বেশি এরকম উদাহরণ দেখি না। তো ওই জায়গা থেকেও মনে হয় যে আপনি জনপ্রিয়। না, না, না। কোনো কারণেই আমি জনপ্রিয় না। মানে কি অর্থে আমি আপনাকে বলি। ধরেন জনপ্রিয় কতগুলো প্যারামিটার আমি দেখি। আমরা যদি দেখি আরকি যে কেন একটা লোককে আমি জনপ্রিয় বলবো? ধরেন কোনো একটা লোক তার হিউজ বই বিক্রি হয়। রাইটার আরকি যে তাদের হিউজ বই বিক্রি হয়। সে তাহলে ওই অর্থে জনপ্রিয়। মানে যে অর্থে ধরেন হুমায়ূন আহমেদ জনপ্রিয়, যে অর্থে ধরেন আপনার সাদাত হোসাইন জনপ্রিয়। মানে এদের তো বই-টই বিক্রি হয়। আচ্ছা। তো আমার তো ধরেন আসলে ওই অর্থে বই বিক্রি হয় না। হ্যাঁ? মানে আমি একদম টোটাল ব্যাপারটা বলি। কারণ আমার মনে হয় যে পাবলিক আমার ব্যাপারে ভুল বলছে যে আমি আসলে জনপ্রিয় এবং আমার আসলে এরকম পরিচয় করায় দেয় যে আমি জনপ্রিয়। কিন্তু আমি কতগুলো প্যারামিটার আমি আপনারে বলি। ধরেন বই বিক্রি। আমার তো বছরে বই বিক্রি হয় কত? আমার কিন্তু বাজারে সম্ভবত এখন ৮-৯ টা কবিতার বই আছে। মানে পাওয়া যায় মার্কেটে। তো আমি গত বছর ঐতিহ্য আমারে হিসাব দিল যে আমার ২৫ সালে সম্ভবত ৩,০০০ সামথিং কপি বিক্রি হইছে আরকি। মানে ৩,০০০ কপি। তো এইটা কি আপনার মনে হয় যে একটা লোকের ১০ টা বই আছে, তার মাত্র ৩,০০০ কপি বই বিক্রি হচ্ছে পুরা বছরে। এটা ডেফিনিটলি আমার চাইতে অন্য অনেক কবির বই অনেক বেশি বিক্রি হয়। সো আমি জনপ্রিয় না ওই অর্থে। আমি এক, এক করে শেষ করি। দ্বিতীয়ত ধরেন যে আমার Facebook এ যদি আপনি চিন্তা করে দেখেন, আমার Facebook এ ফলোয়ার কত? মানে এখনো হয়তো আমার Facebook ফলোয়ার কত? ৭৩,০০০ এর মতো। হ্যাঁ, ধরেন ৭৫,০০০ ধরে নিলাম। সম্ভবত ৭৫। আচ্ছা। তো এইটা আপনার কাছে মনে হয় এটা কোনো মানে আমি একটা পোস্ট দিলে আ গড়ে হয়তো ১-১৫০ লাইক পড়ে। হ্যাঁ? তারপরে ধরেন মানে গড়ে আমি বলতেছি আসলে। আ ১৭-১৮ টা গড়ে হয়তো ৮-১০ টা শেয়ার হয়। মানে আমি বলতেছি যে জনপ্রিয়তার প্যারামিটার গুলো আমি একটু হিসাব করতেছি। আচ্ছা, সেই অর্থেও আমি জনপ্রিয় না। আমার চাইতে অনেক বেশি ফ্যান, ফলোয়ার, বা শেয়ার, কমেন্ট, হ্যান-ত্যান এটা অনেক হইতে থাকে। আমি একটু আসতেছি। তারপর ধরেন আমি একটা জিনিস মজা ধরেন আমার যদি কেউ জনপ্রিয় বলে, আমি মজা করে বলি যে ধরেন আমাদের দেশে কি বইমেলা। তো ধরেন বইমেলায় আমি ঢুকলে আমার পেছনে কি কেউ ঘোরে? কেউ আমারে চেনেই না আসলে, হ্যাঁ? ধরেন এই যে আপনার সাথে আমার একটা পূর্ব পরিচয় আছে। ইন্টারেস্টিং কাণ্ড হচ্ছে আপনার সাথে কিন্তু আমার পরিচয় কোনো ব্যক্তিগত জায়গা থেকে না, কবিতার জায়গা থেকেই। তো আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় বা এরকম ২-৪ জনের সাথে হাই হ্যালো মানে হইতেছে আরকি। কিন্তু আমার সাথে ধরেন যে আমি গেলেই যে ধরেন ১০ টা মানুষ আমারে চেনে বা কেউ ধরেন পয়েন্ট করে বলতেছে, "এই এটা কিন্তু হাসান রুবায়েত।" হয় না এরকম? সো ধরেন বইমেলাতেও আমি ঢুকলে কেউ আমারে চেনেই না। আচ্ছা, এটা কিন্তু দেখেন মানে পাঠ্যপুস্তকে আমার কবিতা যাওয়ার পরের আলাপ বলতেছি আমি। আচ্ছা, বা ধরেন বাতিঘর-টাতিঘর ধরেন আমরা একটু হিসাব করি। বাতিঘরে ঢুকলে আ মানে অন্তত এটা তো পড়ুয়া লোকের জায়গা। মানে যারা অন্তত বইপত্র পড়ে তারাই তো বাতিঘরে যায়। আমি বাতিঘর ধরেন বাতিঘর আকারে বলতেছি না। আমি বলতেছি যে এই সমস্ত জায়গায় যেখানে গ্যাদারিং টা হয় লেখক পাঠকের। তো এখানে গেলে তো ২ টা লোক আমারে চেনে না। যে আরে এই লোক তো হাসান ওবায়দ বা ধরেন ওই আপনার সাথে দেখাই হবে সে আপনি আমারে বলবেন যে, "ভাই কেমন আছেন?" হ্যাঁ? সো আমি পার্সোনালি মনে করি যে কোনভাবে আমি জনপ্রিয় না। তবে যেটা বলতে পারেন আমি প্রভাবশালী। হ্যাঁ, আমি প্রভাবশালী। আমার চিন্তা বা আমার লেখা কোন না কোনভাবে প্রভাব থাকে। হ্যাঁ, আমি প্রভাবশালী। মানে আমি হয়তো ক্ষমতাবান লেখক। কিন্তু আমি কোন অর্থে জনপ্রিয় না আসলে। সো আপনি যে জনপ্রিয়তা যে আপনার যেটা মূল কোয়েশ্চেন ছিল যে জনপ্রিয়তায় ভেসে যাওয়া। আমি ভাই এগুলা নিয়ে ভাবিই না যেহেতু আমি জনপ্রিয় না। তো ঠিক আছে, মেনে নিলাম আপনার কথা যে আপনি হচ্ছে জনপ্রিয় না। তো এই আপনার এই প্যারামিটার অনুপাতেই ধরেন আপনি জনপ্রিয় না। কিন্তু আপনার এই কথা অনুপাতেই কি হচ্ছে আপনার লেখার উপরে কোন ধরনের প্রভাব পড়ে কিনা? আচ্ছা ধরেন আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি কোনদিন ফুলফিল করে, আমি যেগুলা বলতেছি যে হিউজ ফ্যান ফলোয়ার, হিউজ লাইক শেয়ার, হিউজ এই সেই হ্যান-ত্যান। আমি তো এখন এই কথাগুলো বলতেছি, তখন কি হবে আমি জানি না। সম্ভবত পড়বে না। কারণ আমি এত মানে খুব সহজ লোক না আসলে। গায়ে মাখেন না। না ভাই একদমই না। কারণ আ আমি এগুলাতে গুরুত্ব দেই না। এখন দেই না। ভবিষ্যতে দেব কিনা আমি জানি না। তবে সম্ভবত আমি দেব না। আপনার কোরআনের অনুবাদ নিয়ে লেখা ছিল। তো অনুবাদ যে জায়গাটা, ওই জায়গাটা আপনার কেন মনে হলো যে কোরআনের অনুবাদটা করা দরকার, বা অনুবাদের এই জায়গায় কি শুধুমাত্র এটা
ছিল স্রেফ অনুবাদ, নাকি হচ্ছে আলিম সমাজের যে একটা একরোখা অনুবাদ আছে সেটার বিরুদ্ধে একটা শক্ত জায়গা দাঁড় করানো? আচ্ছা, আলেম সমাজের একরোখা অনুবাদ বা এই সমস্ত জিনিস আমি ভাবিনি আসলে। আমার জায়গাটা আমি একটু বলি। আহ, আমি, আপনি যদি খেয়াল করে দেখেন যে আমার তর্জমাগুলো ছিল, আমি আসলে আহ, ইয়ে করতেছিলাম, আমপারা থেকে তর্জমা করতেছিলাম। আচ্ছা, মাঝখানে একটু বলে রাখা ভালো যে আমি কিন্তু আরবি ওই অর্থে পারি না। হ্যাঁ, হ্যাঁ। মানে আমি আরবি পারি না। এটা নিয়ে অবশ্য অনেকে বলতেই পারে যে আপনি আরবি পারেন না, তো আপনি অনুবাদ করতে গেছেন কেন? সেই উত্তরগুলো আমি দেব। তা আমি আরবি পারি না। আমি একসময় আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করছিলাম, হেদায়েতুন নাহু পর্যন্ত, এবং আল্লাহর রহমতে আমি সব ভুইলা গেছি। হ্যাঁ, যেহেতু আমি এরপরে একদমই ক্লাস 9 এ ভর্তি হই, সায়েন্সে পড়ি। এরপরে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তো ওই জিনিসগুলো আমার আসলে আর ধরাই হয়নি, যার কারণে ৮-১০টা পোলাপানের মতো আমিও এগুলো ভুলে গেছি। সো আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আরবির সাথে আমার রিলেশন এখন আসলে এই অর্থে নাই। কিন্তু তারপরেও আমি আসলে কেন এটারে তর্জমা করতেছি? তার মানে হচ্ছে কি জানেন? আমি আসলে আরবি থেকে তর্জমা করতেছি না। মজার ব্যাপার। তো এইটার পেছনের আলাপটা আমি বলি বা গল্পটা কিরকম। এই রমজানের আগের রমজানে আমার মনে হইলো যে একটু কোরআন শরীফ পড়া দরকার। মানে যেটা হয় যে বাঙালি মুসলমান কিন্তু এই ঘটনাগুলো ঘটে। দেখবেন যে রমজানের মধ্যে প্রচুর আপনার কোরআন তেলাওয়াত বাড়ে। তারা এটা তেলাওয়াত করেন, খতম দেন। তো ওই জায়গা থেকে আমারও মনে হইলো যে আমার আসলে একটু কোরআন শরীফটা পড়া দরকার রমজানের যে জায়গা থেকে। তো আমি, আমার কাছে তখন অনুবাদ ছিল সম্ভবত যে আপনার মারিফুল কোরআন, যেটা মাওলানা মহিউদ্দিন আহমেদ, ওনার মনে হয় অনুবাদ এটা। তো আমি পড়া শুরু করলাম। যেহেতু আমি আমি বলতেছি যে আমি তো আসলে আরবি ওই অর্থে ভুলে গেছি। তো আমি পড়া শুরু করলাম। পড়া শুরু করতে গিয়ে একটা আয়াত, যেটার অর্থ আমার মাথায় ঢুকলো না। আয়াতটা হচ্ছে এরকম: লাতারাবুন্নাল জাহিম জাফিন সুমুলাত সুম্মা লাতারাবুন্নাহা আইনাল আইনাল ইয়াকিন। তো ধরেন লাতারাবুন্নাল জাহিম, এর পরের আয়াতটা বলছেন আমারে পুরা মানে আউলায় দিচ্ছে যখন আমি অনুবাদটা পড়তেছি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা তাকে দেখতে পাবে দিব্য, মানে দিব্য চোখে, এরকম একটা অনুবাদ আছে। মানে দিব্য শব্দটা আছে আর কি। তা আমি অনেকক্ষণ ট্রাই করলাম, বুঝছেন, যে এটার মানে কি, যে অতঃপর তোমরা তাকে দেখবে দিব্য দৃষ্টিতে বা দিব্য চোখে। হ্যাঁ, তা আমি ভাই আমি এটা বুঝিনি। না, অবাক না, আমি এটা বুঝিনি আসলে যে এটার মানে কি। এখন আপনারা আমি বলি, দেখেন আমি বাংলা সাহিত্য করা লোক, আমি বাংলা কবিতা লিখি। বাংলা কবিতা বা বাংলা ভাষার যে হিস্ট্রি, এটা কিন্তু আমার জানা আছে। হ্যাঁ, মানে কখন বাংলা ভাষা কোন ধরনের রূপ নিছে, কিভাবে কি হয়েছে না হয়েছে, এটা কিন্তু আমার জানা। তারপরেও খেয়াল করে দেখেন যে আমি এটার মানে বুঝতেছি না, বা আমি বুঝতে পারতেছি যে এটা এত ইজি ব্যাপার না। তখন মজা করে হচ্ছে আমার কাছে এই মারিফুল কোরআনের উর্দু তর্জমা আছে আবার। তো আমি সেটা বের করলাম। তো উর্দু তর্জমায় দেখে কি জানেন, মজার ইন্টারেস্টিং কাণ্ড। ওনারা উর্দু তর্জমায় লেখা যে যে মানে ইয়াকিন কি আঁখো সে, এরকম একটা কিছু একটা বলছে, বুঝছেন। তা আমি বললাম, আরে এটা তো সহজ জায়গা, ধরেন একিন। বাংলায় কিন্তু মানে এই যে আইন আল ইয়াকিন, মানে ইয়াকিন শব্দটা বাংলা হয়ে গেছে ইয়াকিন করা। তো আমি দেখতেছি যে আচ্ছা, আইন আল ইয়াকিন আমি বুঝিনি, কিন্তু ইয়াকিন কি আখোসে, হ্যাঁ, মানে তখন আমি বুঝলাম যে আচ্ছা, মানে এটা একটা অন্য আলাপ, যে আলাপটা এই দিব্য দৃষ্টি আমি বুঝিনি। তখন আমি যেটা আমাকে যেটা স্ট্রাইক করলো যে বাংলা লিটারেচার করা একটা লোক আমি, যে বাংলা সাহিত্যের ধরেন একদম হিস্ট্রির, মানে আমি একদম হিসাব করে করে জানি আমি। কারণ আমি যেহেতু এটা লেখালেখি করি, আমি তো আর মানে নাদান না, আমি তো এটার আমার জার্নি আছে। তো আমি যেহেতু বুঝতেছি না, তো এই রমজান উপলক্ষে যখন মানুষ কোরআন পড়তে যাবে অনুবাদ সহকারে, তখন বাজারে যে অনুবাদগুলো পাওয়া যায় আমি নিশ্চিত এটা এরাও বোঝে না। হ্যাঁ, তো ওই জন্য আমার মনে না, মানে সাধারণ পাবলিক আর কি।
তখন আমার মনে হচ্ছে যে আমার এমন কিছুটা করা উচিত যেটা বাংলাদেশের মানুষ যে ভাষায় কথা মানে যে ভাষাটা বোঝে, আমি মূলত ওই ভাষায় অনুবাদ করছিলাম। আপনি খেয়াল করে যদি দেখেন যে আমারটা আসলে কিন্তু এরকম একাডেমিক অনুবাদ না, একদমই এই অঞ্চলের মানুষের। আচ্ছা, প্রসঙ্গে মানে যেহেতু এই প্রসঙ্গে কথা হলো, তো এই প্রসঙ্গেই আমি জিজ্ঞাসা করি যে প্রমিত বাংলা বনাম কথ্য বাংলা, যেটা আমরা আপনার লেখায় বেশ ভালোভাবে দেখতে পাই। তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাটা মানে প্রমিত বাংলা যেটা, এটা ভদ্রলোকে চাপায় দেওয়া বাংলা কিনা? না, অবশ্যই মানে আপনার এটা তো আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে মানে লিখিত যে বাংলা আর ওরাল যে বাংলা দুটো তো এক না। তো এক না কেন? মানে একটা দেশের মানুষ কথা বলে একভাবে, লেখে আবার আরেকভাবে। আমার এখানে ২ টা কোয়েশ্চেন হইতে পারে। সেটা হলো যে একজন কবি বা একজন সাহিত্যিক সে তার মতো করে নিজের ভাষার স্টাইল সে তৈরি করতে পারে। সেটা আলাদা ঘটনা। কিন্তু ধরেন আমি তো মাঝে মধ্যে বলি কি জানেন? যে এই বাংলা তো আপনার ভাষাই না। আপনাকে যদি আমি ধরেন কিছু প্রবন্ধ দেই, দিয়ে যদি বলি এ কোরআনের ওই অনুবাদই বলতেছি। যে বাংলা ভাষায় লেখা কিন্তু বাঙালি বোঝে না। তাই এটা কোন বাংলা? আপনার কি মনে হয় এটা বাংলা? এটা তো ভাই এটা বিদেশি ভাষার মতো। যেমন ধরেন যে কিছু আলাপ আছে এরকম যে আমার এই যেমন অনেকেই বলে কি যে আপনার লেখায় অনেক আরবি শব্দ আছে, অনেক ফার্সি শব্দ আছে, উর্দু শব্দ আছে। আমি এটা জাস্ট ডিনাই করি যে শোনেন আমি আসলে উর্দু আরবি ফার্সি আমি লিখিনি, আমি ভাই বাংলা লিখছি। কিভাবে? আমি যেটা লিখছি এটা কি আপনি বোঝেন? কয় হ্যাঁ বুঝি। জনগণ বোঝে? বুঝি। তাহলে এটা পারবে আরবি ফার্সি কেমনে? আরবি ফার্সি তো ওইটা যেটা ভাই আরবি, আপনি বোঝেন না, আপনার অনুবাদ লাগবে। সো আপনি যে বাংলায় লেখেন ওই বাংলাটা আসলে অনুবাদ করা লাগে আবার। তো ওই যে বাংলাকে আপনার আবার অনুবাদ করে লিখতে হয় সেটা আসলে আপনার ভাষাই না। এটা আসলে একটা মানে চাপায়া দেওয়া ভাষা। সো এটা নিয়ে আমার ক্রিটিক আছে। এটা নিয়ে আমার যথেষ্ট রকমের চিন্তাভাবনা আছে। যার কারণে আমি এটা নিয়ে যথেষ্ট মানে কাজ করার ট্রাই করি আরকি। এই বাংলার আরেকটা দিক মনে হয় যে কলকাতার বাংলা। কলকাতার বাংলা বলতে অ্যাকচুয়ালি বলতেছি যেরকম, বিশেষ করে আমাদের দেশের মানে কালচারাল যেই আ অংশ, মুভি, সিনেমা থেকে শুরু করে বিভিন্ন জায়গা আছে, ছোটখাটো নাটক বা এসব জায়গায় তো মোটামুটি কলকাতার সংস্কৃতির একটা চর্চা বা প্রভাব আমরা লক্ষ্য করি। তো ওই জায়গায় আমাদের দেশীয় সংস্কৃতি অথবা হচ্ছে আমাদের দেশীয় বাংলা যেটা, যেরকম আঞ্চলিক বাংলা, তো এই বাংলার এতটা বেশি প্রভাব আমরা আমাদের আ দেশীয় ইসে দেখি না মনে হয়। হ্যাঁ, আমরা তো দেখিই না আসলে। মানে আপনাকে তো আপনি বললেন বা আমরা তো একটা আলাপে বললামই যে, যেই বাংলাটা হচ্ছে বড়লোকদের বানানো বাংলা, সেই বাংলায় যখন কোনো কিছু হয়, তখন তো এই দেশের মানুষের বাংলায় তো সেটা হয় না আসলে। সো এটা তো খুবই সহজ আলাপ যে, এই দেশের ধরেন গরিব চাষাভুষা মানুষের যে বাংলা, আপনি যেটার আঞ্চলিক বলতেছেন, আমার এটা নিয়ে অবশ্য একটু সমস্যা আছে। এটা আসলে আঞ্চলিক ওই অর্থে আমি বলতে চাই না। কারণ মনে হবে যে এটার উপভাষা মনে হবে। মানে ভাষার একটা সাব ভাষা। তো আমার ভাষা কি সাব ভাষা? রাজার ভাষা আসল ভাষা, আর আমার ভাষা সাব ভাষা। ব্যাপারটা তো এরকম না আসলে। লিটারেচারের জায়গা থেকে যে যার মতো করে তো বানায় নেয় ভাষা। কিন্তু ধরেন একটা মাস কমিউনিকেশন এর জায়গা থেকে হয়তো এক ধরনের ভাষা লাগে যেটা দিয়ে সব মানুষের সাথে সবাই কমিউনিকেট করতে পারে। তো সেই ভাষাটাও আসলে আমাদের এই অঞ্চলের মানুষের অংশগ্রহণের যে ভাষা সেটা দিয়ে এটা হয়নি আসলে। এটা আপনি যেটা বলতেছেন এটা আসলে একটা কলকাতারই জিনিসপত্র। সেটা সম্ভবত এখন আস্তে, আস্তে ভেঙে গেছে। মানে এটা এখন আর নাই বা এটার অবস্থা খারাপ আরকি। হুম। আপনার মুসলমানের ছেলে কবিতা লেখার প্রেক্ষাপট আমি জানতে চাই। মানে কি কারণে আপনার মনে হলো যে এই গল্প মানে এই কবিতা লেখা উচিত? না, ওই অর্থে প্রেক্ষাপট তো নাই। মানে মানে কেন লিখলেন? থাকে না যে এটার পেছনের গল্প কি? আমি আসলে আ আমার বইগুলো যদি আপনি খেয়াল করেন যে আমার বইগুলো আসলে একটা বই থেকে আরেকটা বইয়ের প্রজেক্ট আলাদা। একটা বই থেকে আরেকটা বইয়ের মানে ভঙ্গি, তার সাবজেক্ট এগুলো চেঞ্জ হয়ে যায়। ওই জায়গা থেকে আমার এটা করা। এখন আপনি যদি পুরো বইটা পড়ে থাকেন, তাহলে আসলে আপনার প্রশ্ন হয়তো অন্যরকম হইতে পারে। আমি জানি না সেটা।
হয় আপনি হয়তো নামের কারণে এটা বলতে পারতেছেন যে মুসলমানের ছেলে, মানে আমি কেন এই নাম রাখছি, এটা হইতে পারে। এটা আমি আসলে উত্তর দিব না, কারণ আমার মনে হয় যে এটা আমি উত্তর দিলে যেটা হবে সেটা হলো যে এই বইটার যে রিডিং, এটা এক ধরনের বায়াসড হইতে পারে। ধরেন আমি এক ধরনের কথা বলবো, তখন পাঠক যেটা হবে তার তো এক ধরনের ইমাজিনেশন এই বই পড়ে হওয়ার কথা ছিল, আমি বইলা দিলে আবার সে ওইভাবেই পড়া শুরু করবে। তো যার কারণে আমি আসলে এটা বলতে চাই না। যদি এই বইয়ের কোনো স্পেসিফিক কোনো জায়গা নিয়ে আপনার কোশ্চেন থাকে সেটা বললে ভালো হয়, তখন আলাপটা জমতে পারে আর কি। কোনোভাবে কি মনে হয় যে আপনার মুসলিম পরিচয় নিয়ে আপনি শঙ্কিত, অথবা হচ্ছে মুসলিম পরিচয় বৈশ্যায়ন হইতে পারে না, এইটা নিয়ে কখনো ইনসিকিউর ফিল করেন বা কিছু? না, আমি ফিল করলে তো এই জিনিসপত্র নিয়ে লিখতাম না। হ্যাঁ, সেটা যেমন তো ধরেন যে অবশ্যই। আমার একটা লাইন আছে যে কওমি তরুণ দাঁড়ায় ছিল কারবালার কারবালা। ইশরাতে, শাহাদাতের আগুন দিয়া খুনের আরশ পড়াতে। এখন এটা লেখার পর যেটা হয়েছে, প্রচুর হিউজ সমালোচনা হয়েছে যে কওমি তরুণ কেন, বা কওমি তরুণী বা কেন, শুধু কওমি তরুণ কেন, নানান ধরনের কাণ্ড। ঠিক আছে, ধরেন আপনি কোনো সাহিত্যিককে এটা বলতে শুনবেন না, মানে আমার মতো মেইন স্ট্রিম সাহিত্যিক বা কবি, যে বস আমি কওমি মাদ্রাসায় পড়ছি 4 বছর। হ্যাঁ, এই ট্রেন্ডগুলো তো আমি ভেঙে ফেলছি। ধরেন আমি তো জানি অনেকেই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে আসা লোকজন মাদ্রাসার পরিচয় লুকাইতে চায়। দেখেন আমি ভাই, আমি মেইন স্ট্রিম স্কুলে পড়াশোনা করছি, মেইন স্ট্রিম কলেজে পড়াশোনা করছি, মেইন স্ট্রিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি তো ওই পরিচয় সবসময় বলতে পারতাম, কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি যে আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করছি। তো আমার যদি এটা নিয়ে কোনো মানে ইনসিকিউরিটি থাকতো তাহলে আমি লুকাইতাম। না, এটা নিয়ে ইনসিকিউরিটির প্রশ্ন আমি এই কারণে করছি যে আপনাকে, আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন এটা অনেকেই জানে। এরপরেও এটা অনেকে জানে কেমনে? জানে কেমনে এটার জানে পরিচিতির কেমনে? কারণ আমি বলছি, আমি হ্যাঁ, না হ্যাঁ, বললে আপনি বুঝতেনই না। এটা তো ঠিক আছে। হুম। এরপরও অনেকের প্রশ্ন থাকে যে সে স্বভাবত মনে হতে পারে যে তার চলাফেরায় আমরা মনে করি যে মাদ্রাসার আলাপটা সে লুকাতে চায়। এটা অনেকে মনে করতে পারে। না, ওই না, জায়গা না। থেকে আমার চলাফেরায় আমি মাদ্রাসার আলাপ আমি লুকাইতেছি না তো। আর আমি হয়তো পাঞ্জাবি পায়জামা পড়ি না। আমি আমার মতো করে চলি। ড্রেস আপ এর কথাই বলছি আমি। ও না, তাহলে স্পষ্ট হ্যাঁ, হ্যাঁ, বলেন যে হ্যাঁ, আপনি ওইটাই। মানে আপনার তাহলে এখন কোয়েশ্চেনটা করেন। আমি আসলে বুঝিনি আপনার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আপনার যে ড্রেস আপ, মাদ্রাসাওয়ালাদের সাথে তো আপনার ড্রেস আপটা সিমিলার হয় না। কিন্তু আপনি বলেন আপনি মাদ্রাসায় পড়েছেন বা মাদ্রাসায় আপনার জার্নি ছিল। তো এই জায়গা থেকে হচ্ছে ড্রেস আপ এর ভিন্নতা প্লাস এই জায়গায় আপনার চিন্তাভাবনা কি? কেন এই চেঞ্জ আসলো ইত্যাদি? না, আমি আপনার ড্রেস কেন পরবো? মানে আমি ধরেন ৪ বছর মাদ্রাসায় পড়ছি। এরপরে তো আমার লাইফটাই ঘটছে হচ্ছে একটা অন্য জায়গায়। আমার তো মাদ্রাসার ড্রেস পরার কোনো দরকারই নাই। ইভেন আমি আপনার মজার ব্যাপার বলি, আমি যখন কমি মাদ্রাসায় পড়ছি, তখনও আমি মাদ্রাসার বাইরে থাকলেও তো আমি জীবনেও মাদ্রাসার ড্রেসই পরতাম না। মানে আমি যখন বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমি পাঞ্জাবি টুপি আমি পরিনি। এটা আমার চয়েসটা হচ্ছে এই কারণে, মানে আমাকে কেন এটাই বা পড়তে হবে? মানে এটা পড়ার সাথে আসলে কি সম্পর্ক? মানে এটার সাথে কি আমার মুসলমানিত্বের কোনো প্রবলেম আছে কিনা? এই জায়গায় হচ্ছে আপনার, আমি এই জার্নি নিয়ে প্রশ্ন করতে চাই যে আপনার মাদ্রাসা থেকে ফিরে আসার বা মাদ্রাসা থেকে আপনি যখন আলাদা হলেন বা আপনার মনে হলো, কেন মনে হলো যে আমি মাদ্রাসা থেকে আচ্ছা, বের হ্যাঁ, হয়ে আসি? হ্যাঁ, ভালো আলাপ। যে আমি তো আসলে ধরেন, আচ্ছা, এখন মজার ব্যাপারটা হচ্ছে যে আমাকে মাদ্রাসায় তো আসলে আমার বাপ আমার কনসেন্ট নিয়ে পাঠাননি। আচ্ছা, সেটা অন্য আলাপ। আমি মাদ্রাসায় পড়ছি ৪ বছর এবং আমি মনে করি যে আমার লাইফের মানে সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম কাটছে মাদ্রাসায়, এবং আই এম ভেরি হ্যাপি যে আমি মাদ্রাসায় পড়ছিলাম। উম না হলে হয়তো আমার শিল্প সাহিত্য অন্যরকম হইতে পারত। মানে মাদ্রাসায় পড়ার কারণে যেটা হইছে যে আমি যে ভাষায় কবিতা লিখতে পারি, আমি যে ভাষা থ্রো করতে পারি, এই ভাষা ৮-১০ জন মেইনস্ট্রিম কবির চাইতে আলাদা। তো আমি মাদ্রাসায় না পড়লে কিন্তু এটা হইতো না আসলে, একদমই হইতো না। সো আমার বাপ যে আমাকে মাদ্রাসায় পড়তে পাঠাইছিল এইজন্য আমি খুবই খুশি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এত খুশির মধ্যে আমি মাদ্রাসা থেকে চলে আসলাম কেন? আমি যে খুশি এটা আমি পরে বুঝছি। হ্যাঁ, যে আমি যে মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়ার সময় যে আমি মাদ্রাসা নিয়ে খুবই খুশি ছিলাম ব্যাপারটা এমন না। আমি যখন মাদ্রাসা থেকে দূরে, তখন আমি বুঝছি যে আমার চিন্তার জায়গাতে মাদ্রাসাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। আচ্ছা, আমার বয়স তখন কত যখন আমি চলে আসি? ধরেন ১৪-১৫ হবে। তো এই বয়সের একটা মানুষ কতটা বোঝে?
আমি আজকে যা বুঝি সেটা তো তখন বুঝতাম না, তবে আমার ধারণা আমি অনেক ভালোই বুঝতাম। আমি কারণটা বলি কেন আমি মাদ্রাসা থেকে আসছি। আমি তখন হিউজ পড়াশোনা করতাম, আমার বইয়ের মানে ক্লাসের বাইরের বই। আমাদের মাদ্রাসায় একটা বিশাল লাইব্রেরি ছিল, এখনো আছে। তো এই লাইব্রেরিতে বাংলা সাহিত্যের এবং আপনার রাষ্ট্রবিজ্ঞানের প্রচুর বইপত্র ছিল। সেইখানে আমি আসলে নানান ধরনের রাইটারের মানে সংস্পর্শে আসি। যেমন ধরেন আমাদের সময়ে খুবই একটা বই ছিল, বাইবেল কোরআন ও বিজ্ঞান, মরিস বুকাইলির একটা বই। এগুলো হয়তো সেই সময়কার খুবই আপনার ট্রেন্ডি বই। হ্যাঁ, তো আমি বাইবেল কোরআন ও বিজ্ঞান একটু পড়ছিলাম ওই টাইমে। বুঝছি কি বুঝিনি সেটা পরের আলাপ। তারপরে আমি ধরেন আরো আরো মানে চিন্তা মানে বিভিন্ন থিঙ্কারদের আমি বই পড়ছি ওই সময়। এটা পড়তে গিয়ে আমার কাছে একটা অদ্ভুত মানে ধারণা তৈরি হয় যে আমি মাদ্রাসায় আসছি কেন। ধরেন আমি মাদ্রাসায় আসছি আলেম হইতে, কিন্তু আমার তখন মনে হয়েছে বুঝছেন, দুনিয়াতে ভালো আলেমের চাইতেও মানে ভালো আলেমের অভাব নাই, আমার কাছে তখন মনে হয়েছে। এবং যে ধরনের ভালো আলেম দুনিয়াতে আছে, ওই ধরনের ভালো আলেম আমি হইতে পারবো কিনা এটা আমার সন্দেহ হয়েছে। তখন আমার মনে হয়েছে যে আমার আসলে সায়েন্স পড়া উচিত। মানে ইসলাম নিয়ে তো প্রচুর মানুষ ইসলামের যে আপনার ইসলামের যে ফিলোসফি, ধরেন ফিকেহের যে আলাপ, সেগুলা ইসলামের ফিলোসফি নিয়ে আলাপ, এগুলো তো সারা দুনিয়ার মানে প্রচুর মানুষ করতেছেন। মানে শত শত বছর হলো। আমার তখন মনে হচ্ছে এর বাইরের ট্র্যাকে গিয়ে আমার আসলে একটু সায়েন্স পড়া উচিত। এবং মুসলমানদের সম্ভবত সায়েন্সে প্রচুর মানে ঘাটতি আছে। আসলে ওই জায়গা থেকে মানে আমি আমার ছোট বয়সে যেটা বুঝছিলাম যে আমি আসলে আলেম হইলে আমি কত ভালো আলেমিয়ার হব, তার চাইতে আমার মনে হয় আমার মুসলমান হিসেবে আমার সায়েন্সে কন্ট্রিবিউট করা উচিত। মূলত আসলে ওই জায়গা থেকেই ভাইবা আমি আমার বাপকে একটা চিঠি লিখছিলাম, এবং আমি আমার বাপকে চিঠি লিখছিলাম যে কেন আমি আসতে চাই। তা আমার বাপ কনভিন্স হয়েছেন, পরে আমাকে নিয়ে আসছেন এবং আমি আইসা সায়েন্সেই ভর্তি হয়েছি। যদিও আমি আমার লাইফে ওইটা পূরণ করতে পারিনি, মানে আমি সায়েন্টিস্ট হইতে পারিনি, কিন্তু আমার মানে আমার আশাটা মূলত এই কারণেই। হ্যাঁ, এরপরে কি কখনো মনে হয়েছে যে আমার আশাটা ভুল ছিল? কখনোই মনে হয়নি যে আমার আশা ভুল ছিল। আচ্ছা, মানে শোনেন, আপনার আমি না আসলে কি হইতাম, একজন আলেম হইতে মানে আমি না আসলে কি হইতে পারতাম আমি জানি না, কিন্তু আমি তো দেখি আশেপাশে ওর চেয়ে বেশি কিছু হইতাম না আমি। মানে তাদের প্রতি আমার কিন্তু কোনো নাই, মানে আমি তাদেরকে নিচু আকারে দেখতেছি তা না। আমি বলতেছি যে আমি এখন যেটা হয়েছি এটা সম্ভবত আমি হইতে পারতাম না। হ্যাঁ, সো আমার এই ফিরে আসা নিয়ে আমার কোনো রিগ্রেট ফিল নাই। আমি মনে করি আমি ভালোই কাজ করছিলাম। আচ্ছা, ঠিক আছে। প্রসঙ্গ পাল্টাই। আ বাংলাদেশের যেই বামপন্থী সাহিত্যিক বা লিবারেল সাহিত্যিক আ তাদের থেকে কি আপনারা আলাদা কোনো জায়গা তৈরি করতে পেরেছেন কিনা? আপনাদের মনে হয় কিনা যে হচ্ছে আমরা আলাদা একটা জনরা তৈরি করতে পেরেছি, যেটা হচ্ছে তাদের অন্তত দেয়ালটা ভাঙতে পেরেছি। এরকম লাগে কিনা? তাদের জনরাটা কি আসলে? তাদের জনরা বলতে হচ্ছে তারা যেই সাংস্কৃতিক একটা চর্চা তৈরি করেছে, যেটার ন্যারেটিভ আরকি উৎপাদন করা যেটা। তো ওই জায়গা থেকে আমরা ডানপন্থী অথবা হচ্ছে সুস্থ সাংস্কৃতিক সুস্থ সাংস্কৃতিক যে চর্চা, এই তারা কি জায়গাটা অসুস্থতা করে কিনা? কিছুটা তো অসুস্থ সাংস্কৃতিক যেমন চর্চা আছে। যেমন এখন এই মুহূর্তে না, আমি আমরা যেহেতু আসলে আড্ডা মারতেছি আমার জানা দরকার, কারণ হচ্ছে কি জানেন, এগুলো তো রেকর্ড থাকবে যে আমি আসলে কি বলতেছি এই কথাগুলা। সো আমি অন্তত আমার জায়গা থেকে পরিষ্কার থাকতে চাই। মানে যে সুস্থ, ধরেন যখন আপনি বলবেন তখন মনে হবে যে আমরা করি সুস্থ আর ওরা করে অসুস্থ, তখন আপনাকে বলতে হবে কিন্তু যে ওর অসুস্থটা কি। অসুস্থ বলতে অ্যাকচুয়ালি আমাদের জায়গা থেকে যেটা বোঝাই, সেটা অশ্লীল সাহিত্যকেই আপনার অসুস্থ না, সাহিত্য আমার কাছে মানে এটা এটা লাগে না। এটা শোনেন, হচ্ছে আমার প্রচুর লেখা এমন আছে বুঝছেন, আমি আপনাকে এখানে মাঝখানে হ্যাঁ, একটা অন্য আলাপ বলি, সেটা আপনার চোখে পড়ছে কিনা আমি জানি না। আমার একটা কবিতা আপনার মানে বাইতুল মোকাররমে যে বইমেলা হইলো, লাস্ট যে বইমেলা, সেখানে মাদ্রাসা থেকে কোনো এক মাদ্রাসার স্টুডেন্ট লেখালেখি করেন, তারা আমাকে বললেন ভাই একটা কবিতা দেন। তো আমার এই কবিতা দেওয়াতে আমি খুবই ফিল করি, মানে মনে থাকে না যে দিতে বলছে, ভুলে যাই। তো আমি তাকে বললাম যে আপনার ইচ্ছা মতো আপনি একটা লেখা সিলেক্ট করে নেন আমার ওয়াল থেকে,
আমাকে দেখাই নিয়েন একটু। তো আমাকে দেখাইছিলেন কিনা আমার মনে নাই, সম্ভবত দেখাননি। ছাপছে এটা। পরে আমি দেখলাম হিউজ গালাগালি হইতেছে আমারে ফেসবুকে। এটার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে যে এটা একটা খুবই মারাত্মক অশ্লীল কবিতা। হ্যাঁ, তো এখন ওকে ফাইন, মানে কমিউনাল স্যার পোলাপান্ডা আমি দেখলাম, মানে সরি পোলাপান্ডা বলা ঠিক হলো না আমার, আমি কিছু আহ, মানুষ যেগুলো আমার চোখে পড়ছে আর কি, আমি দেখলাম যে হিউজ গালাগালি করতেছে আমারে। আমি পরে যখন বুঝলাম এটা হাসলাম যে ধরেন আমার লিটারেচারটা বা আমার কবিতাটা অশ্লীল, ফাইন, তাহলে আপনি কি আমার গাইলায়া ঠিক করবেন? না, সেটা তো অবশ্যই না। আপনার গালিটা কি অশ্লীল না? না, অবশ্যই। তাহলে ভাই আপনি যদি আমার গাইলায়া ঠিক করতে চান, এটা পারবেন না, আচ্ছা ফাইন। যাই হোক, তো তখন আমি একটা অন্য আলাপে চিন্তা করতেছিলাম যে মাদ্রাসায় শেখানো হচ্ছে কি। মাদ্রাসায় তো আমি পড়ে আসছি, মাদ্রাসায় তো এটা শেখানো হতো যে যে আপনার যে মানে আপনার যে আপনার বিহেভিয়ার দেখলে মানুষ বুঝবে যে আপনি একটা ভালো মানুষ। এখন আপনি যদি এসে হাসান রুবাইতে ঠাডা গালাইতেছেন ধরেন, এতে কি লাভ? ঠিক আছে, মানে এটা লাভ নাই। সো আপনি যে অশ্লীলতার আলাপ করতেছেন বলছেন, এই আলাপটা সম্ভবত আমার সঙ্গে যায় না। কারণ আপনি যে অর্থে অশ্লীল সাহিত্য বলেন কোনো কিছুরে, এই ধরনের লেখা আমারও আছে। সো আমি এইটা ওই জন্য বলতে চাচ্ছি যে কি অবস্থানটা আসলে আমি চেঞ্জ করলাম বা আমার কি অবস্থান। না, আপনার ডানপন্থী অবস্থান বলতে হচ্ছে আমি এই জায়গাটাই দেখাইতে চাইলাম যে আপনার অনেক লেখা তো পজিটিভ সাইন দেয়। তো এই যে এটাও পজিটিভ কিন্তু আর আরেকটা নেগেটিভ। সমস্যা যে আপনি কোনটাকে পজিটিভ বলবেন কোনটাকে নেগেটিভ বলবেন। হ্যাঁ, আচ্ছা আপনি বলতেই পারেন, হ্যাঁ, মানে আপনার একটা পজিশন আছে, মানে আপনার পজিশন আপনি হারায়েন না, আমার পজিশন আবার আমি হারাবো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে পজিটিভ নেগেটিভ এর আলাপটা এরকম ভাবে যে ধরেন যে জিনিসটা আপনার কাছে পজিটিভ লাগতেছে সেই জিনিসটা আমার কাছে পজিটিভ না। আপনি যে আলাপ করলেন তো। এইখানে হয় এরকম যে আমরা মেক্সিমাম লেখা পাই মোটামুটি পজিটিভ আলাপের ভিতরে। না তো তাহলে এই যে এখানে আমাকে হ্যাঁ, তাহলে আপনারা এখানে ঠিকভাবে পড়েননি। এখানে আমি ওই আলাপটাও আসতেছি। হ্যাঁ, আপনার সেখানে লেখার বাইরেও কিছু লেখা থাকে এই পজিটিভ লেখার বাইরেও যেগুলো আমরা হয়তো গ্রহণ করতে পারবো না। হ্যাঁ? তো ওই যে গ্রহণ করতে না পারার জায়গাটাকেই আমি অশ্লীল বা হচ্ছে ঠিক আছে। ধরেই আপনার আ মোটামুটি অ্যাড্রেস করেছি ওটাই। না তাইলে কিন্তু আমারে আপনি দলে টানতে পারবেন না। কারণ আচ্ছা, ঠিক যেহেতু আছে। আপনি যেই বাম বা লিবারেল বা যারা অশ্লীল কাজ মানে সাহিত্য করে তাদের মধ্যে আমিও পড়ে যাব কিন্তু। কারণ আমার তো ওই ওই আপনি যেটাতে ধরেন নেগেটিভ বা অশ্লীল লেখা বলেন, আমার তো এই ধরনের লেখা আছে। যেটা আমি এখানে একটু বলি সেটা হলো যে ধরেন যে লিটারেচারটা হওয়ার কথা ছিল বাংলাদেশে এটা হয়নি, সেটা আমি করার ট্রাই করছি। কিরকম? বাংলাদেশের 90% মানুষ মুসলমান বলে, মানে এটা একটা আপনার একটা কমন বা একটা পপুলার ধারণা। তো সেই 90% মানুষের যে জীবনযাপন, তার যে ভাষা পদ্ধতি, তার ধর্ম, হ্যাঁ, তার সংস্কৃতি, এটা আমাদের লিটারেচারে কম আসছিল। সেটারে আমি আনার চেষ্টা করছি, কারণ আমি আসলে ওই সোসাইটিকে বিলং করি, আমি ওইখানে বড় হয়েছি, আমি বেড়ে উঠছি ওইখানে। হ্যাঁ, এইটাকে না আমার মনে হয় কি জানেন যে ওইভাবে না দেখাই বেটার যে আমি আসলে একটা বিশাল মুভমেন্ট করছি। আমার মুভমেন্টটা ডানপন্থী মুভমেন্ট না। আমার মুভমেন্টটা হইতেছে যে আমার সোসাইটিতে যে মানুষগুলো আছে তাদের এজেন্সি আপনি নিতেছেন না। আমি বাম লিটারেচার যে আপনি যেটা বলতেছেন ওটা এবার আমি বলি, দেখেন বাম লিটারেচার যেটা করে বা যেটা করছিল সেটা হচ্ছে যে এদেশের মুসলমানের যে এজেন্সি সে তার লিটারেচারে সেটা আনে না। যেন বা মুসলমানের কোনো এজেন্সি এই দেশে নাই, যেন বা মুসলমান বইলেই কিছু নাই। যে দেশে ধরেন 5 বার মানে আজান হয়, যে দেশে ধরেন যে দাদা নানার হাত ধরে আমরা ছোটবেলায় মসজিদে যাই, মানে মক্তবে গেছি বা মসজিদে যাই, সেই লিটারেচার মানে সেই জিনিসগুলো আমাদের লিটারেচার আসেনি। আমি আসলে ওই জায়গাটা আনছি একদম খুবই ধরেন কি বলে, ইভেন আপনি খেয়াল করে দেখবেন যে আমি কওমি মাদ্রাসাকেও আমি আমার কবিতায় নিয়ে আসছি, যেটা কিন্তু আগে আনেনি। তো এটাকে যদি আপনি মনে করেন যে আমি ডানদের কাজ করছি, আমার মনে হয় আপনি ভুল রিডিংয়ে আছেন। মানে আমার কাজ হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি আসলে লিটারেচারটাই করছি। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে কওমি মাদ্রাসার ছাত্ররা এখন অনেক আগের থেকে তুলনামূলক অনেক বেশি সাহিত্য চর্চায় আসছে। এই সাহিত্য চর্চাটাকে আপনি ঠিক কিভাবে দেখেন? যে স্রেফ রুচির একটা পরিবর্তন নাকি মূলধারার সংস্কৃতিতে তাদের একটা যাত্রা হিসেবে দেখেন?
দুইটাই আসলে। আম তাদের তো প্রচুর আসা উচিত। কারণ তারা বাংলাদেশে আপনি যদি দেখেন, বাংলাদেশের আপনার এই স্ট্যাটিস্টিক সম্ভবত আছে কিনা আমি জানি না। যে একটা নির্দিষ্ট বয়সে যদি আপনি হিসাব করেন, যে এই বয়সী ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে কত পার্সেন্ট এবং স্কুলে কত পার্সেন্ট পড়ে। আপনি দেখবেন মাদ্রাসার সংখ্যাটা কিন্তু কোনো অংশেই কম হবে না। তারা যখন লিটারেচারে আসবেন, তখন তারা যে তাদের যে বোঝাপড়া, তাদের যে জীবনযাপন, এটা তারা তাদের লেখায় আনবেন। যেটা বাংলাদেশের মেইনস্ট্রিম যে লিটারেচার সেটাকে তারা আরো মানে উন্নত করবেন বা আরো সংখ্যায় ভারী করবেন এবং ভালো লিটারেচার হবে এটাতে। ওই যে আপনি যেটা বললেন যে বাম লিটারেচার মানে সো কল্ড, যে তারা তো আসলে এক ধরনের একপেশে টাইপের লিটারেচার করে। তো ইনারা নিশ্চয়ই এটা অন্যরকম জায়গা আনতে পারবেন যেটা বাংলা সাহিত্য এখনো দেখেইনি। সো এটা তো তাদের আশাটা খুবই পজিটিভ। কবিতায় স্ল্যাং ব্যবহার বা গালির ব্যবহার যেটা বলা হয়, তো এটা কি হচ্ছে অনেকটা মানে শুধুমাত্র ক্ষোভ প্রকাশের একটা মাধ্যম, অথবা হচ্ছে নাকি হচ্ছে এলিটিজম বা এই ধরনের চর্চার একটা স্ট্র্যাটেজিক মানে এলিটিজম যে চর্চা থাকে না, এইটার মুখে থুতে মারা যেটা বলে, সেটার আবহাওয়া মানে প্রেক্ষাপট। না, এলিটরা গালাগালি করে না, বুঝছেন? আপনি এটা ভুল না, বলতেছেন। আমি ওইটা বলছি যে তাদের কথাবার্তা গালাগালি থাকে না, কিন্তু তাদের কথাবার্তার উপরে থুতু মারা আর কি। ও আচ্ছা, আমি বুঝতে ভুল করছি। আহ, না, আমি আবারও বলি যে এটা তো ওইভাবে আপনি রিড করতেই পারেন, কিন্তু আমি কিন্তু বারবার একটা পজিশন নিছি বা আমার লিটারেচার একটা পজিশন আছে যে আমার পিপল, আমার জনগোষ্ঠী, তারা কি ধরনের জীবনযাপন করে সেইটা লিটারেচারে আনা। তারা তো স্ল্যাং ইউজ করে, সো আমার লিটারেচারে আসতেই পারে। মানে স্বাভাবিকত যে মানুষের যেই কথা আপনি সেই কথাই বলতে চেয়েছেন, এটাই। হ্যাঁ, মানে আমি তো আসমানি গ্রন্থ নাজিল করতেছি না, তাই না ব্যাপারটা? আমি ভাই খুবই সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষের ভাষা, তার জীবনযাপন রে আমি আনতে চাই। ধরেন আপনার কোনো কবিতা নিয়ে যখন ট্রল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তো এগুলো তো খুব স্বাভাবিক ঘটনা। আহ, আপনাকে ট্রল করা হয়, অথবা এই ট্রল করাকে আপনি কিভাবে এনজয় করেন অথবা কিভাবে ডিসকাস করেন? তো আগে এগুলা নিয়ে অনেক অ্যাংজাইটিতে পড়ে যেতাম আর কি। তো ইদানিং ওটা একটু কমতেছে। আমি এখন ব্যাপারটারে মানে মজা আকারেই নেই। হ্যাঁ, কারণ হচ্ছে আমি যখন লিখি তখন তো এই ট্রলকারীদের ব্যাপার আমার মাথায় থাকে না। আমি যখন অবসরে থাকি তখন হয়তো ট্রল রে আমি হয়তো দেখতেছি। সো ট্রল নিয়ে আমার আসলে ওইরকম ইয়ে নেই। কিন্তু হয় কি জানেন? যেমন এই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে মানে বায়তুল মোকাররমের একটা ওই মেলায় পাবলিশড হওয়া একটা পত্রিকায় যখন আমার একটা লেখা হয়, এই ধরনের কথাও আমি দেখছি যে পাঠকরা বলতেছেন যে মেলায় একে ঢুকতে দেওয়া যাবে না। আহ, বায়তুল মোকাররমের মেলায় আসলে এটা থাপড়ানো উচিত। এই ধরনের ফৌজদারি যে ব্যাপার, এটা আমি এটাতে ভীত হই। হ্যাঁ, যে ঢুকলে আমার থাপড়াবে, তো এটা তো বাজে ব্যাপার। ধরেন আমি গেলাম বায়তুল মোকাররমের মেলায় গেলাম, এবার আমি যেহেতু ওই কবি, এবার আমার এটা থাপড়াইলো, তো বিষয়টা কেমন হবে আসলে? হ্যাঁ, তো এইটারে আমি ভয়ের ব্যাপার বলে দেখি। এছাড়া আপনি ট্রল করেন না করেন এটা নিয়ে আমার টেনশন নাই। মানে মূলত জায়গাটা ওইটাই যে হচ্ছে আমি যখন কবিতা লিখি তখন তো আমার মাথায় এগুলো থাকে না, তাহলে এখন তো দেখি সেটাই হবে এটা। না, কিন্তু মাইরের ভয় তো আমি করি। এটা সবাই কম বেশি হ্যাঁ, করে। সেটাই। ধরেন একটা কবিতাতে 10টা লাইক পড়লো, আর একটা স্ট্যাটাস যেটা কবিতা না, অথবা এমন কোন লাইন যেটাতে 1000 লাইক পড়লো, তখন কি কবির মনে একটা মানে আনন্দ কাজ করে কিনা, বা ওইটার কারণে উত্তেজনা কাজ করে? কি ধরনের উত্তেজনা? না মানে ভালো লাগে আর কি, উত্তেজনা বলতে ও না, ধরেন মানে কবিতায় লাইকের চাইতে স্ট্যাটাসে বা একটা পলিটিক্যাল আলাপে বেশি লাইক পড়বে, এটা আমি মাইনেই নিছি আর কি। না, ওই যে তারতম্যটা বোঝাইলাম, ধরেন এইখানে পড়লো 10টা আর ওই জায়গায় পড়লো 10,000, তো এই তারতম্যের কারণে প্রভাব পড়ে। না, পড়ে না, মানে পড়ে না, পড়ে না কারণ হচ্ছে যে তো আমার তখন মনে হয় যে আল্লাহ, এই 10,000 দিকে আমার নজর দেওয়া উচিত হবে না। তো আমি তো মূলত কবিতায় লিখতে চাই। সোশ্যাল মিডিয়ায় হাসান রুবায়েতের যে হচ্ছে একটা বিদ্রোহী টাইপ ইমেজ, বিশেষ করে আমরা 24 পরবর্তী সময়টাতে দেখা যায় আর কি। তো এইটাই কি হাসান রুবায়েত কিনা, অথবা হাসান রুবায়েত আরো সফট কিনা, বা এইটার পিছনে এইটার কারণেই আসল যে হাসান রুবায়েত ছিল সেটাতে কোনো চাপা ঢাকা পড়ে যাচ্ছে কিনা?
না, না, ফেসবুকে আমারে বিদ্রোহী দেখা যায় না আসলে। আ আমি ধরেন নানান সময় যেমন ধরেন জুলাই মাস শুরু হইলো, তখন হয়তো আমি ওই জিনিসপত্রগুলো হয়তো আমি আবার ডেলিভারি দিচ্ছি। কিন্তু আমি মোটেও বিদ্রোহী না, বিপ্লবী না। হ্যাঁ, আমি খুবই ছাপোষা মানুষ, আ খুবই সাধারণ মানুষ। আমি বিদ্রোহী-টিদ্রোহী না। হ্যাঁ? আমি সিম্পলি নরম মানুষ। 50 বছর পরে যখন ফেসবুক ধরেন এই আর্কাইভ থাকলো না, এই কবিতা থাকলো না, বা কিন্তু হচ্ছে থেকে গেল আমাদের ডিজিটাল আর্কাইভ, লাইক ডিজিটাল ফুটপ্রিন্ট। কোথাও আমরা পোস্ট করে রাখছি, কোথাও আপনার এই কবিতাগুলো নিয়ে আলাপ হচ্ছে। তো এই সময়কার যেই মানে 50 বছর পরের হাসান রুবায়েতকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? মানে 50 বছর পরে কি হবে এবং মানুষ আপনাকে মনে রাখবে কিনা? আচ্ছা, এই ব্যাপারে আমার একটা ধারণা আছে। আমার ধারণা আমি মইরা যাওয়ার পরেই ধরেন আমারে মাটি-টাটি দিয়ে আসলো মানুষ। ঠিক আছে? এরপর হয়তো কয়েক ঘন্টা আমারে মানুষ মনে রাখতে পারে। এর বেশি মানুষ আমার ধারণা মনে রাখবে না। কারণ ওই ধরনের কাজ আমি করতে পারছি কিনা আমি নিশ্চিত না। হ্যাঁ, মানে আমার এটা এখন পর্যন্ত আমার ধারণা যে আমি জাস্ট হারায় যাবো। হ্যাঁ, মানে আমি থাকবো না হয়তোবা। আমার লেখালেখি থাকার কোনো কারণ নাই। যদি থাকে এটা বিরাট লাক। অ্যাচিভমেন্ট। আচ্ছা, এই এখন যে পর্যন্ত আমার মনে হয় না যে ধরেন আমি থাকবো। আমার মনে হয় না। ২-৪ দিন হয়তো আলাপ-সালাপ হইতে পারে। এর বাইরে ভাই হবে না। মানুষ এত ঠেকা পড়েনি আমারে মনে রাখার। আচ্ছা, আ ধরেন কোন কবিতা লেখার পরে আপনার মনে হয়েছে যে এটা অনেক দুর্বল হইছে, এটা কবিতা হিসেবে হয় না, হয় নাই, মানে আত্ম-অতৃপ্তিতে ভুগছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, এরকম তো হাজার বার হইছে। আপনি যেমন একটা ছবি তোলার পর তো বোঝেন যে এটা হইল না আসলে। হ্যাঁ, হ্যাঁ। অনেক এফোর্ট দিলাম কিন্তু হইল না। ওরকম তো হয়, হ্যাঁ। মানে এইটা তো একরকম হয়। আরেকটা হচ্ছে যে আপনার ওই কবিতাটা পাবলিশ হইছে। মানে ভালো জায়গায় ধরেন কোনো ভালো পত্রিকায় এসছে অথবা এরকম, এরপরে আপনার মনে হইলো যে না আমি তো ঘোড়ার ডিম লিখলাম কিন্তু এটা তো ছাপা হয়ে গেল। তো আচ্ছা, এইটা নিয়ে আপনার এইটা ভাই শুনুন, আমার হচ্ছে একটা বই খুবই জনপ্রিয় বই এটা। অনেক বেচা-টেচা হয়। আমি রকমারিতে দেখছি আমার বেস্ট সেলার বই ৩ টার মানে ১, ২, ৩ নাম্বার বই এটা। রকমারির হিসাব বললাম আমি। ওই রাইটাররা তো দেখতে পারে কোন বই বেশি বেচা হইছে। এই বই পাবলিশ হওয়ার পরে ২-৩ মাস পর আমার মনে হচ্ছে যে আমি কোন দুঃখে এই বই পাবলিশ করতে গেলাম। আচ্ছা, এরপরে যেটা হইছে সেই বই আমি যখন প্রকাশকরা বলে দিছি যে এই বই আপনি আর পাবলিশ করবেন না। তো পরে উনি তো এটা নিয়ে খুবই প্যারা খাইছে যে আমি বিভিন্ন জায়গায় এটা বলি যে বই আমার খারাপ বই, যার কারণে বই বিক্রির উপর প্রভাব পড়ছে। পরে এই বইয়ের সেকেন্ড এডিশন আসছে আবার, তখন আমি ভাই প্রচুর কবিতা ফালাইয়া দিছি, নতুন কবিতা ঢুকাইছি এবং নতুন আগের যে কবিতাগুলো আছে এখান থেকেও প্রচুর এডিট হইছে আরকি। সো এটা হইতে থাকে। এটা তো হয় আসলে। কবিতা লিখে তো সংসার চলে না। এটা তো একটা প্রতিষ্ঠিত মানে সত্য। তো কবিতার বাইরে যখন অন্য কিছু করেন, যেরকম আপনার জীবিকার জন্য মানুষের চাকরি করতে হয় বা ইত্যাদি। তো তখন কি মনে হয় না যে কবিতার ভিতরে মানে কবিতার ভিতরে এর প্রভাব পড়ে? লাইক এরকম যে এটা আপনি যেভাবে বলতে চাচ্ছেন ওইভাবে হচ্ছে না, বা এরকম কিছু? ওইটা হয় কিনা জানি না কিন্তু প্রভাব তো একটা পড়েই। ধরেন আমার আসলে হিউজ পড়াশোনা করা উচিত। কিন্তু রাইটার হিসেবে ধরেন যে ধরনের জীবন আমি চাই, যে একজন রাইটারের কাজ কি? রাইটারের কাজ তো আসলে পড়াশোনা করা এবং লেখালেখি করা, আড্ডা মারা। তো আমি অন্য কাজের ঠেলায় আমার তো আসলে পড়াশোনা হয় না। তো এটা তো আমার উপর প্রভাব পড়তেছে। মানে আমি পড়লে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। যেমন আমার খুব শখ হচ্ছে এট লিস্ট ৩ টা ভাষা শেখা আবার নতুন করে। এই যে ফ্রেঞ্চ, আরবি এবং আপনার ফার্সিটা। এখন এগুলা আমি শিখবো কখন বলেন? শেখার টাইম আছে যখন আপনি অন্য কাজ করবেন। আমি যদি এই ৩ টা ভাষা শিখতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমার পড়াশোনার গতি প্রকৃতি আলাদা হইতো বা একটু অন্যরকম ঘটনা ঘটতো। সেইটা আমার লেখায় প্রভাব পড়তো। সেটা তো হইতই। সেটা তো হয় না আসলে। তো এটা তো একটা বাজে ব্যাপারই। ক্ষুধার্ত মানুষের সামনে কবিতার তো কোনো মূল্য নেই। এরপরও আপনি কেন রাত জেগে মানে সময় খরচ করে কেন কবিতার লাইন সাজান, শব্দ সাজান? ক্ষুধার্ত মানুষের সামনে তো খাবার ছাড়া আর কিছুরই মূল্য নাই। না, ক্ষুধার্ত মানুষ বলতে অ্যাকচুয়ালি নিজের কথাই বুঝাইছি। ও মানে আপনি সেটা বলেন যে হ্যাঁ, আপনি তো ক্ষুধার্ত। ওটাই আরকি। আহ আমি তো লিখতে চাই বুঝছেন? তো আপনি যে খিদার কথা বলতেছেন আপনার ভাষাতেই বলি। মানে লেখাটাও তো আসলে আমার একটা খিদা। সেটা তো হ্যাঁ, অবশ্যই। বাকি আমরা জাগতিক মানুষ।
আমি তো খাওয়ার চাইতেও বেশি গুরুত্ব দেবো লেখারে, কিন্তু যেহেতু খাইতেই হয়, না খেলে তো এটা একটা প্রবলেম হয়, খাওয়াই লাগে, কি করবো আর। না, এরপরেও আপনার কেন মানে ওই যে ক্ষুধা থাকে, ধরেন শুধু ক্ষুধা না, এটা হচ্ছে জীবনের মানে চাহিদার জন্যই আমরা খাই। শুধু ক্ষুধা বলতে আসলে এটা একটা হ্যাঁ, শব্দ বুঝছি, নেই। মানে আপনি ইনকামের কথাবার্তা বলতে হ্যাঁ, চাচ্ছেন। তো ওই এত মানে চাহিদা রেখেও আপনার শব্দগুলো কিভাবে আসে বা কিভাবে শব্দ সাজা, এটাই। আমি যখন লিখি বা লিখতে চাই তখন তো আমি সমস্ত কিছু আলাদা করে ফেলি, তখন তুমি কমপ্লিট রাইটার। সারাদিন ধরেন আমার হয়তো অনেক কিছুই অনেকভাবেই ঝামেলা পাকাইছে, কিন্তু আমি যখন আমার লেখার টেবিলে, তখন তো আমি যদি আপনি আমি যেখানে কাজ করি সেটা যদি ঝামেলা পাকানো শুরু করে, সংসার ঝামেলা পাকানো শুরু করে, তাহলে তো হলো না ভাই। ওনার আইসোলেটেড আমি, মানে তখন আর কোনো আলাপই নাই। এমন কোনো অনুভূতি কিংবা অভিজ্ঞতা আছে যে যেটার কখনো ভাষায় আপনি প্রকাশ করতে পারেননি, এরকম মনে হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি, মানে অনেক কিছুই তো লেখার পরেই তো মনে হয় যে আমি যেভাবে বলতে চাইছিলাম এভাবে হইলো না। এটা তো অহরহ ঘটতে থাকে আসলে। শুনুন, আমার বইয়ের প্রথম কবিতার প্রথম একটা লাইন আছে যে, এতটা বই মাত্রেও কেন এই ভাষা, মানে ভাষা আসলে সৎমায়ের মতো, এটা আপনার সাথে ভালো আচরণ করতেছে না বলে আমি মানে তখন বলতেছিলাম। সো এটা তো হয় আসলে। যুগ তো পাল্টাই গেছে। যুগ তো পাল্টে গেছে এরকম ভাবে যে এখন যত দিন আসতেছে মানুষ এর প্রতি ধাবিত হচ্ছে। তো এআই কবি বলি আমরা অনেককে, যে যারা এআই দিয়ে কবিতা লেখে বা ইত্যাদি। তো ইভেন এআই এখন অনেক ভালো কবিতা লেখে, এমনটাই ভালো যে অনেক আবেগ মাখিয়ে অনেক কিছু করে। তাহলে সামনে মানুষের মানে কবি সত্তার যে প্রাসঙ্গিকতা, এই প্রাসঙ্গিকতা কমে আসবে কিনা, অথবা হচ্ছে আহ দিন দিন এই জায়গাটাতে ভাটা পড়ে যাচ্ছে কিনা? না, মানে মানুষ যেটা পারে সেটা তো এআই কোনোদিনই পারবে না। কিছু ব্যাপার তো আছে। বরং এআই আমার ধারণা ভালো করবে আরো। ও কোন জায়গা থেকে কবিদের জন্য সুবিধা হবে তো। ধরেন আমি একটা এআই কে প্রম্পট দিয়ে যদি আমি আমার মতো একটা কবিতা লেখায় নিতে পারি, হুম। সেটা আমার কবিতা। ওটা কি এআই এর কবিতা? জীবনেও না। ওটা হ্যাঁ, তো সো এআই এর সাথে কবিতার আমার মনে হয় ভালোই হইছে। নানান পড়াশোনার সুবিধা হইছে। ঠিক আছে? মানে আমি ওইভাবে দেখি আরকি যে এআই আমার জন্য সুবিধাই করছে। ভবিষ্যতে এআই আরো সুবিধা করবে কবিদের। আচ্ছা। আ যদি কখনো সুযোগ হয়, ধরেন এরকম হয় যে আপনি নিজের কবরে ২ টা লাইন লিখে রাখতে পারবেন নিজের। নিজের ২ টা লাইন অথবা যেকোনো কবির ২ টা লাইন। সেক্ষেত্রে আপনি কোন ২ টা লাইনকে আচ্ছা, চুজ করবেন? আমি এটা মানে অনেক দিনেরই হচ্ছে আমার এক ধরনের আমার কবিতারও লাইন না, অন্য কারো লাইন না। আমি কোরআনের একটা আয়াত বা ২ টা আয়াত হচ্ছে আমি এটা খুব ভাবতাম। ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্নাহ। নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি এইটা আমি লিখতে চাই। হ্যাঁ, এটা কিন্তু এটা এটা আজকের আলাপ না। আচ্ছা, অনেক আগে থেকেই যে, মানে আমার যদি কবরে কিছু লেখা, আমার নিজের লাইন না। মানে নিজের লাইন তো আসলে নানান জায়গাতে আছেই। আমি ওই ২ টা লাইন আমার খুবই প্রিয়। ওই জায়গা থেকে আমার মনে হয় যে যদি এটা লেখে কেউ তাহলে ফাইন। না লিখলেও আর কি করার। আচ্ছা। আমরা তো মোটামুটি অনেক আলাপ করলাম, অনেক কিছুই জানলাম। তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি কবিতা নিয়ে অথবা সবাইকে নিয়ে, মানুষকে নিয়ে? কবিতা নিয়ে ভবিষ্যৎ প্ল্যান তো বলি না। কি করতে চাই, হ্যাঁ? আর কখন কি করব সেটাও বলা একটু মুশকিল। তবে ওই যে আপনার সাথে মনে হয় আলাপ করতেছিলাম যে আমি আসলে একটু ডকুমেন্টারি বানাতে চাই। আচ্ছা। হ্যাঁ, তো এইজন্য এখন একটু ভিডিও এডিটিং শিখতেছি। দেখা যাক কি অবস্থা, কতদূর আগাইতে পারি। সামনে আসবেন। এই জায়গাটা ব্রড হওয়া দরকার। মানে সবার সামনের সময়টা এরকম আসছে। সবাই যেন এইসব সফট স্কিল গুলা শিখে হ্যাঁ, রাখে। সেটাই, নিজের সেটাই। প্রয়োজনে হইলেও শিখে রাখে। আপনার পাঠকদেরকে নিয়ে যদি শেষে কিছু বলতে চান? আমার পাঠকদেরকে নিয়ে কি বলবো? আমারে কম পড়েন, ক্লাসিক জিনিসপত্র বেশি পড়েন। হ্যাঁ, পড়াশোনায় টিকে থাকেন। সেটাই। মানে ধরেন কেউ আমি দেখছি যে খালি আমারই পড়ে। তাই আমি বলছি যে এটা খুবই দুঃখজনক ঘটনা আরকি। তারা একটু বেশি, বেশি পড়ুক। তখন না পড়লে বুঝতে পারবে যে আসলে আমি কি লিখছি। পাঠের বৈচিত্র্য মানে আনা আমি কি দরকার। লিখছি এই অর্থে যে তারা বোঝেন না, আমি সে অর্থে বলতেছি না। মানে তারা অনেকেই মনে করেন যে আমি মনে হয় মহান কোনো রাইটার। এইটা আমি আসলে তাদেরকে একটু ভুল ভাঙাইতে চাই যে না, তারা যদি আরো গ্রেটেস্ট দেরকে পড়ে আসেন, তখনই আসলে মানে আমি আসলেই কিছু লিখতে পারছি কিনা এটা তারা তখন বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকের মতো শেষ করি। আচ্ছা,
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছিলাম কবি হাসান রুবায়েতের সঙ্গে। আহ, আবারও আমরা ইনশাল্লাহ অন্য কাউকে নিয়ে আপনাদের সঙ্গে আবারও কোনো আড্ডায় যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।